ভারতের ক্ষেপণাস্ত্রে রক্তাক্ত পাকিস্তান, ২৬ জনের প্রাণহানি। পাল্টা হামলায় ১০ ভারতীয় নিহত। সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন বলছে ইসলামাবাদ। সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা মোদির। They focused on dismantling the terrorist infrastructure and disabling terrorists likely to be sent across to India. A lot of damage that is coming across the line of control of their bunkers, of their posts, of their units and other locations. ভারতের হামলা লজ্জাজনক আখ্যা ট্রাম্পের। সংযত হওয়ার আহ্বান চীনের। গভীর উদ্বেগ জাতিসংঘের। No, it's a shame. We just heard about it just as we were walking in the doors of the Oval. Make no mistake, a military solution is no solution. নিরাপত্তা ও অর্থনৈতিকভাবে বেশি ঝুঁকিতে পড়বে দক্ষিণ এশিয়ার দেশগুলো। আলোচনায় সংকট সমাধানের পরামর্শ। ভারত পাকিস্তান যত ক্ষতিগ্রস্ত হবে তার থেকেও অনুরূপ ক্ষতিগ্রস্ত আমরা যারা নেইবারহুডে আছি, তারা যেন শান্তির পথ বেছে নেয় যত তাড়াতাড়ি পারে। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি ওমর ইনান। পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত ভারত পাকিস্তান। বুধবার রাতে পাকিস্তানের বিভিন্ন জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারতীয় বাহিনী। এতে অন্তত ২৬ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ৪৬ জন। পাকিস্তানি সেনাবাহিনীর পাল্টা হামলায় ১০ ভারতীয় নিহত হয়েছেন। ভারতীয় সেনাবাহিনীর ৫টি যুদ্ধ বিমান, একটি ব্রিগেড সদর দফতর ও বেশ কয়েকটি সামরিক স্থাপনা ধ্বংসের দাবি করেছে ইসলামাবাদ। পাকিস্তানে ভারতের হামলাকে সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছে ইসলামাবাদ। অন্যদিকে সফলভাবে অভিযান পরিচালনা করায় সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মধ্যরাতে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে পাকিস্তানের আজাদ কাশ্মীরের মুজফফরাবাদ সহ কয়েকটি এলাকা। জম্মু কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে দেশটির অন্তত ৯টি জায়গার ২৪টি স্থাপনায় হামলা চালায় ভারতের সেনাবাহিনী। অভিযানের নাম দেয়া হয় অপারেশন সিন্দুর। পাকিস্তানের সামরিক বাহিনী জানিয়েছে, মুজফফরাবাদ ছাড়াও কোটলি, শিয়ালকোট, মুর্দিকে, সাকারঘার, পূর্ব আহমেদপুরে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। মসজিদ সহ বেসামরিক স্থাপনায় ভারতীয় বাহিনী হামলা চালিয়েছে বলেও জানানো হয়। এসব হামলায় শিশুসহ হতাহতের খবরও নিশ্চিত করেছে পাকিস্তান সেনাবাহিনী। পাকিস্তানের হামলার পাল্টা ব্যবস্থা হিসেবে ভারতের একটি ব্রিগেড সদর দপ্তর ও বেশ কয়েকটি সামরিক স্থাপনা ধ্বংসের দাবি করেছে ইসলামাবাদ। পাকিস্তানের আইএসপি এর দাবি, 5টি ভারতীয় যুদ্ধবিমান ও একটি ড্রোন ভূপাতিত করেছে তারা। এর মধ্যে 3টি শক্তিশালী রাফাল, একটি SU-30, একটি MiG-29 যুদ্ধবিমান। সশস্ত্র বাহিনী পাকিস্তানের আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নিচ্ছে। আমি নিশ্চিত করে বলতে পারি, এখন পর্যন্ত আমরা 5টি ভারতীয় যুদ্ধবিমান, 3টি রাফাল, একটি SU-30, একটি MiG-29 এবং একটি হেরন ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয়েছি। মসজিদে হামলার পাকিস্তানি দাবির জবাবে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি জানিয়েছেন, সন্ত্রাসবাদী সংগঠনগুলোর ঘাঁটি চিহ্নিত করে অত্যন্ত পরিকল্পিত ও সীমিত পরিসরে হামলা চালানো হয়েছে, যার লক্ষ্য ছিল কেবলমাত্র সন্ত্রাসীদের অবকাঠামো ধ্বংস করা। কোনো পাকিস্তানি সামরিক স্থাপনায় হামলা চালানো হয়নি বলেও জানান তিনি। আমাদের সেনাবাহিনীর পদক্ষেপগুলো ছিল পরিমিত, আনুপাতিক এবং দায়িত্বশীল। এর লক্ষ্য ছিল সন্ত্রাসী অবকাঠামো ধ্বংস করা এবং ভারতীয় সীমান্তে পাঠানো সম্ভাব্য জঙ্গিদের নিষ্ক্রিয় করে দেয়া। নিয়ন্ত্রণ রেখাতেও পাল্টাপাল্টি গুলি বিনিময় অব্যাহত আছে পাকিস্তান ও ভারতীয় সেনাদের মধ্যে। পাকিস্তানি সেনাদের গুলিতে বেশ কয়েকজন বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন বলে জানিয়েছে এনডিটিভি। বুধবার জরুরি বৈঠকে বসে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা পরিষদ। নয়াদিল্লির এমন কার্যকলাপকে সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানায় ইসলামাবাদ। এদিন জরুরি বৈঠক করে ভারতের শীর্ষ কর্মকর্তারাও। সফলভাবে অভিযান পরিচালনা করায় সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাহানুল রানা, সময় সংবাদ। এ বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী রবিউল ইসলাম আওলাদ। সরাসরি যাচ্ছে তার কাছে। আওলাদ, শুরুতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা এই হামলাটা হবে, আমরা আগে থেকে অনুমেয় ছিল, সবশেষ হামলাটা হয়ে গেল, এখন পর্যন্ত আসলে কি সবশেষ আছে? ইরান, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে এই হামলার পরে কিন্তু আমরা যেমনটি দেখলাম আমাদের সহকর্মী রায়হানুর রানার প্রতিবেদনে, যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্ত্রিসভার জরুরি বৈঠক করেছেন এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ কিন্তু তার যে নিরাপত্তা পরিষদ নেই সেই নিরাপত্তা পরিষদে বৈঠক করছে। বৈঠকের পরে আনুষ্ঠানিকভাবে হামলার নিন্দা জানিয়েছে এবং তাদের বক্তব্য, এই হামলার
পাল্টা জবাব তারা যে কোনো মুহূর্তে দেবে। অর্থাৎ এই যে যুদ্ধের পরিস্থিতি এখন কিন্তু থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আমরা এই বিষয়ে আলোচনা করব। আরেকটু বিস্তারিত জানতে আমাদের সাথে দুজন সহকর্মী যুক্ত হবেন। আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন পাকিস্তানের ইসলামাবাদ থেকে নিগার দিল নাহার এবং সহকর্মী সুব্রত আচার্য যুক্ত হচ্ছেন কলকাতা থেকে। আমরা একটু তাদের সাথে কথা বলে তারপরে আবার আলোচনায় ফিরব। নিগার, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? এই যে হামলা যে হলো পাকিস্তানে, ভারত যে হামলা চালালো, সেই হামলার পরে পাকিস্তান সরকারের কি অবস্থান এবং তারা কি করছেন এবং সেখানকার গণমাধ্যমগুলো কি ধরনের তথ্য দিচ্ছে, আপনি যদি বিস্তারিত আমাকে জানান। নিগার, শুনতে পাচ্ছেন আপনি? আমরা তাহলে একটু সুব্রত আচার্যের কাছে যাই, নিগারের কাছে পরে আসবো। আমরা একটু আমাদের সহকর্মী কলকাতা থেকে যুক্ত আছেন সহকর্মী সুব্রত আচার্য। সুব্রত, এই যে হামলা হলো, ভারত হামলা চালালো এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈঠক করলেন, এরপরে ভারতীয়দের কি প্রতিক্রিয়া এবং এই হামলাকে কিভাবে দেখা হচ্ছে এবং পরবর্তী কি পদক্ষেপ নিচ্ছে ভারত সরকার? সুব্রত, আপনি কি শুনতে পাচ্ছেন? আমরা একটু দেখতে চাই যে এই মুহূর্তে ভারত কি ধরনের পদক্ষেপ নিয়েছে, সেই বিষয়গুলো যখন আমরা জানতে পারতেছি। আন্তর্জাতিকভাবেও বিভিন্ন গণমাধ্যমে কিন্তু আজকে সারা দিন এই ভারত পাকিস্তান শিরোনাম হয়ে আছে, তাদের সবগুলো গণমাধ্যমে কিন্তু এই বিষয়টাকে হাইলাইট করছে। আমরা একটু দেখে আসি আসলে এখন পর্যন্ত এই যে হামলাটা হলো, এই ভূমিকাটা আসলে কিভাবে শুরু হলো এবং হামলায় সবশেষ ক্ষয়ক্ষতি আসলে কেমন হয়েছে। হ্যাঁ, আমরা এখন পর্যন্ত জানতে পারছি সেটা হলো যে পাকিস্তানের 9টি অবস্থানে স্থাপনায় হামলা চালিয়েছে ভারত, এমনটা দাবি করেছে এবং এর মধ্যে বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন রকম তথ্য আসছে। সর্বশেষ যে পাকিস্তানি যে সংবাদ মাধ্যমগুলো আসছে, সেই সংবাদ মাধ্যম বলছে তাদের 9টি স্থাপনায় এখন পর্যন্ত হামলা চালিয়েছে, বাকিগুলো প্রতিহত করেছে। এবং যে ভারত কিন্তু দাবি করছে যে এই গত 50 বছরের মধ্যে পাকিস্তানের এত ভেতরে এর আগে কখনো হামলা চালানি। আবার রবিল, একটা জিনিস খেয়াল করেন, ভারতীয় গণমাধ্যমগুলো এক ধরনের তথ্য দিচ্ছে, আবার তাদের সরকারি বিভিন্ন দপ্তর বা মন্ত্রণালয় তারাও কিন্তু আসলে একই ধরনের তথ্য দিচ্ছে। এই ক্ষেত্রে মানুষ আসলে কিছুটা বিভ্রান্ত হয়, বিশেষ করে হতাহতের যে সংখ্যাটা, সেই জন্য বাংলাদেশের দর্শক কিন্তু আমরা আসলে অনেকে বিভ্রান্তির মধ্যে আছে যে আসলে ঠিক কতজন মারা গেছেন। নিহতের সংখ্যাটা আসলে স্পষ্ট, এক এক গণমাধ্যমে এক এক রকমভাবে দাবি করা হচ্ছে। ভারতীয় গণমাধ্যমে 70 বা তারও বেশি বলা হচ্ছে। আবার পাকিস্তানের যে সংবাদ মাধ্যমগুলো, পাকিস্তানের সেখানকার হতাহতের সংখ্যাগুলো আমরা দেখেছি যে 26 জন, 8 জন। আহতের সংখ্যা ঠিক এরকমই দেখা হচ্ছে। এই যে পার্থক্যটা, এই পার্থক্যটা আসলে সময় গণনার সঙ্গে সঙ্গে ভারত এবং পাকিস্তানের তরফ থেকে যখন আনুষ্ঠানিকভাবে বলা হবে, সেই সময়টা আসলে সুনির্দিষ্টভাবে। রবিউল, একটা বিষয়, বাংলাদেশের মানুষও কিন্তু খুব গভীরভাবে পর্যবেক্ষণ করছে দুদেশের মধ্যে কি হচ্ছে। আপনি যদি খেয়াল করেন যে এই যুদ্ধ অবস্থা, আমরা কেউ বলছি না এখনো পাল্টা হামলার মধ্যেই সীমাবদ্ধ থাকছে, কিন্তু সবাই জানতে চায় আসলে কার ক্ষতি বেশি হলো। এই যে নিরূপণটা, এটিকে আসলে করা সম্ভব হয়েছে এখন পর্যন্ত? এই ক্ষতির পরিমাণ সামষ্টিকভাবে আপনি যদি মনে করেন, তাহলে আমরা দেখতে পাবো যে পাকিস্তান যেহেতু দাবি করেছে ভারতের 5টি যুদ্ধ বিমান তারা ভূপাতিত করেছে, এর মধ্যে অত্যাধুনিক রাফাল যুদ্ধ বিমানের কথা বলা হচ্ছে, MiG-29 কথা বলা হচ্ছে। এই সামরিক দিক থেকে যদি আপনি অঙ্কের হিসাব করেন, অর্থনৈতিকভাবে যদি বিচার করেন, তাহলে কিন্তু ভারতের একটা আর্থিক ক্ষতি আছে এই হামলায়। আবার সক্ষমতার দিক থেকেও তো নিশ্চয়ই কিছুটা হলেও ক্ষতি আছে। সক্ষমতার দিক থেকে কিছুটা আপনি বলতে পারেন, অবশ্যই এক্ষেত্রেও কিন্তু কিছুটা হতে পারে, কারণ তারা প্রতিহতের দাবি করেছে। আপনি যখন একটি দেশকে যখন হামলা হয়, সেই হামলাটা তার প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতার দিকটা বিবেচনা করা হয় প্রতিরক্ষার দিক থেকে। তারা যদি সেভাবে পাকিস্তান যেভাবে দাবি করছে, যারা বলছে যে আমরা তাদের অধিকাংশ হামলা প্রতিহত করেছি, আমরা এই সবগুলো একটু আগেও আমরা কথা বলেছি এগুলো নিয়ে, কিন্তু এই মুহূর্তে এসে আপনি জানেন এই যদি যুদ্ধ শুরুই হয়ে যায় দুপক্ষের মধ্যে, বিশ্বের কি অবস্থা হতে পারে সেটাও নিশ্চয়ই আপনি ধারণা করতে পারেন। এ বিষয়ে বিশ্ব নেতারা এখন পর্যন্ত আসলে তাদের প্রতিক্রিয়াগুলো কিভাবে? বিশ্ব নেতারা কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছেন। ডোনাল্ড ট্রাম্প তিনি বলছেন যে এই হামলা লজ্জাজনক। আবার এবং আরেক পরাশক্তিধর চীন কিন্তু স্পষ্টভাবে সংযত হওয়ার কথা বলেছে। ইরান, আমরা এই বিষয়ে কথা বলবো। এই ধরনের আমাদের কাছে একটি প্রতিবেদন আছে, আমরা সেই প্রতিবেদনটি দেখে এসে বিস্তারিত আলোচনা করব। অবশেষে শঙ্কাই সত্যি হলো। যুদ্ধকালীন মহড়ার পর পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ভারত।
পরমাণু শক্তিধর দুই দেশের এই সংঘাতের কারণে আন্তর্জাতিক মহলে বাড়ছে উদ্বেগ। আজাদ কাশ্মীর সহ ভারতের বিভিন্ন জায়গায় অপারেশন সিন্দুরকে লজ্জাজনক হিসেবে আখ্যা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটা খুবই লজ্জাজনক। আমরা ওভাল অফিসে ঢুকতেই খবরটা পেলাম। আমার মনে হচ্ছে কিছু মানুষ আগে থেকেই আঁচ করতে পেরেছিল যে কিছু একটা ঘটতে যাচ্ছে। অতীত ইতিহাস থেকে বিচার করলেই তা বোঝা যায়। তারা দশকের পর দশক ধরে লড়াই করছে, আসলে শতাব্দীর পর শতাব্দী ধরে। আমি শুধু আশা করি এটা খুব দ্রুতই শেষ হবে। পাকিস্তানে ভারতের সামরিক অভিযানে দুঃখ প্রকাশ করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। উভয় পক্ষকে শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে শান্ত থাকার ও পরিস্থিতি জটিল করে তুলতে পারে এমন পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে বেইজিং। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসও দুই দেশকে আহ্বান জানান সর্বোচ্চ সংযম প্রদর্শনের। বর্তমান বিশ্ব ভারত পাকিস্তান যুদ্ধের ভার বইতে পারবে না বলে উদ্বেগ জানান তিনি। এই পরিস্থিতিতে কূটনৈতিক ভূমিকা নিতে এগিয়ে এসেছে ইরানও। এরই মধ্যে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ভারত সফরে যাওয়ার কথা জানিয়েছেন। এদিকে তুরস্ক একমাত্র দেশ হিসেবে সরাসরি পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে। ইসলামাবাদে নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূত জানান, ভারতের উস্কানিমূলকভাবে পাকিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘন কোনোভাবেই মেনে নেওয়া হবে না। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। আমরা প্রতিবেদনটি দেখলাম। ইনান, এই যে আমরা একটু আবারও যেতে চাই সেখানে, একটু দেখি যে আমরা যুক্ত হতে পারি কিনা পাকিস্তান এবং ভারতে। আমরা একটু দেখতে চাই যে সবশেষ আসলে সেখানে দিনার, নিশ্চয়ই আপনি আমাদেরকে শুনতে পাচ্ছেন। ভারতের হামলার পর পাকিস্তানের পক্ষ থেকে সবশেষ আসলে কি ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে এবং সাধারণ মানুষ এটিকে আসলে কিভাবে দেখছে সবশেষ হামলাকে? জি, আসসালামু আলাইকুম। ভারতের ক্ষেপণাস্ত্র হামলার পর কিন্তু পাকিস্তান সরকার এবং সেনাবাহিনী কঠোর অবস্থান নিয়েছে। সেখানে কিন্তু পাঞ্জাব প্রভিন্সে কিন্তু তারা অলরেডি একটা কিন্তু এমার্জেন্সি অ্যালার্ট জারি করেছেন। এখানে সামরিক প্রতিক্রিয়া যদি আমি বলি, সেখানে পাকিস্তান সেনাবাহিনীতে কিন্তু জরুরি অবস্থা জারি করা হয়েছে এবং পিএফ কিন্তু তারা ভারতের কিন্তু জবাব দিতে তারা কিন্তু তৎপর, তারা কিন্তু রেডি এখনো। এবং তারপর হচ্ছে এখানকার প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং ডিজি আইএসপিআর বলেছেন যে পাকিস্তানের উপর ভারতের যে হামলাটা ছিল এটা কাপুরুষতার পরিচয়। সিভিলিয়ানদের উপর হামলা করেছে এবং তারা প্রথম হামলা করেছে, সেই জন্য তারা কিন্তু থেমে থাকে। তারা কিন্তু এটার পাল্টা জবাব অবশ্যই দিবেন এবং আপনারা হয়তো দেখেন যে তারা কিন্তু পাল্টা জবাব দিয়েছেন অলরেডি। ভারতের কিন্তু 5টি বিমান ভূপাতিত করেছে এবং সেই সাথে কিন্তু তারা কঠোর অবস্থান নিয়েছেন। ওখান ব্রিগেড সহ বিভিন্ন হেডকোয়ার্টার্স কিন্তু তারা আক্রমণও করেছেন। তো সেই জায়গায় এখন যদি বলি যে বর্ডার এরিয়াগুলোতে কিন্তু তারা প্রপার একটা ইমার্জেন্সি অ্যালার্ট জারি করে রেখেছেন। যদি বর্তমান পরিস্থিতি বলি, সাধারণ মানুষের কথা বলি, তো সর্বপ্রথম আমি কাল রাত 1টায় খবর পাই। আসলে আমি কোনো মিডিয়া থেকে বা এখান থেকে খবর পাইনি। আমার ফ্রেন্ড ছিল কাশ্মীর, সে আমাকে রাত প্রায় 1টার দিকে সে আমাকে খবর দেয় যে ওখানে অ্যাটাক হয়েছে এবং সর্বশেষ খবর অনুযায়ী পাকিস্তানে 26 জন সহ 26 জন নিহত হয়েছে, যেখানে নারী শিশু ছিলেন এবং 46 জন আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। এবং প্রথমে বলা হলো যে মিডিয়া থেকে তো বললাম যে 9টা জায়গায় নাকি অ্যাটাক করা হয়েছে। সর্বপ্রথম আমরা পাকিস্তানে জানতে পারি যে 3টা জায়গায় অ্যাটাক হয়, কিন্তু এখন যা জানি যে বিভিন্ন এরিয়া যেমন পাঞ্জাব এবং কাশ্মীরের বিভিন্ন এরিয়া সহ মোট 6টি জায়গায় ভাবে আক্রমণ করা হয়েছে, যেখানে 26 জন নিহত হয়েছে। এবং মানুষের মধ্যে যদি আমি বলি যে শুরুর দিকে কিন্তু পুরো রাত কিন্তু আমরা নিজেরা অনেক জেগেছি এবং আমার ভাওয়ালপুর সাইডে যেখানে অ্যাটাক হয়েছে, যেই ভিডিওটা কিন্তু অনেক বেশি ভাইরাল, ওখানে কিন্তু অনেক বড় একটা হামলা হয়েছে। তো তারপর যে মুরিদকে বিভিন্ন ধরনের মসজিদে তারা হামলা করেছেন। তো সেই জায়গা থেকে মানুষের মধ্যে শুরুতেই কিন্তু একটা আতঙ্ক ছিল, কিন্তু আমি পরবর্তীতে স্থানীয়দের কাছ থেকে যখন জানতে পারি তখন দেখলাম যে তারা কিন্তু ফজরের নামাজ পড়তে গেছেন। হামলাটা কিন্তু 1টার দিকে মাঝরাতে হয়েছে, কিন্তু তারপরে কিন্তু তারা নামাজ পড়তে গেছেন। তাদের মধ্যে কিন্তু সেই যে ভয়টা সেটা কিন্তু শেষ হয়ে গেছে। সেটা শেষ হওয়ার কারণ হচ্ছে পাকিস্তানের সেনাবাহিনী সহ পাকিস্তান কিন্তু কড়া জবাব দিয়েছেন। এটার জন্য কিন্তু মানুষের মধ্যে যে উদ্বেগটা ছিল, আতঙ্কটা ছিল, সেটা কিন্তু অলমোস্ট শেষ হয়ে গেছে বললেই চলে। আবার আসবো একটু, আমরা ভারতের কথা একটু জেনে আসতে চাই। সুব্রত, একটু বলবেন যে আমরা তো দেখলাম যে নরেন্দ্র মোদী সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করেছেন, এরপর আসলে তারা কি ভাবছে, ভারত এখন পর্যন্ত কি বলেছে ভারতের পক্ষ থেকে, ছোট করে?
দেখুন, আমরা যদি একেবারে প্রোটোকল অনুযায়ী বলি, ক্যাবিনেট বৈঠকের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি তার সঙ্গে দেখা করেন এবং এই প্রত্যুত্তর হামলা, ঠিক আমাদের ভারতের ভাষায় সেটা কি হামলা বলা হচ্ছে না, তারা বলছে যে 22 এপ্রিল যে তাদের ভাষায় যে জঙ্গি ভারতীয়দের ওপর তারা বেছে বেছে একটি ধর্মের মানুষকে মারা হয়েছিল, তারই প্রত্যুত্তর দিয়েছে এবং সেই প্রত্যুত্তর কিভাবে দেওয়া হয়েছে সে বিষয়ে একেবারে ভিডিও চিত্র নিয়ে রাষ্ট্রপতির কাছে প্রধানমন্ত্রী যান। এবং আপনি জানেন যে কিছু সময় আগে সীমান্তবর্তী 10টি রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে কিন্তু আমাদের দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী তার ভার্চুয়ালি বৈঠক। আপনি জানেন যে আমি যে রাজ্যের বাসিন্দা, পশ্চিমবঙ্গ যেহেতু সীমান্তবর্তী রাজ্য, সেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীও সে ভার্চুয়াল বৈঠকে ছিলেন। এছাড়া রাজস্থান, গুজরাট, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার এবং সিকিমের মুখ্যমন্ত্রীরাও এই বৈঠকে ছিলেন। এবার আপনি যেটা বলছিলেন যে এরপর কি হবে, আপনি জানেন যে একটা যুদ্ধ অবস্থা বিরাজ করছে। এরপর পাকিস্তান, ভারতের যে কাশ্মীর রয়েছে, ভারতের অবস্থানগত দিক থেকে যেখানে নিরাপত্তা ঝুঁকি বা পাল্টা এখন পাকিস্তানের পক্ষ থেকে কোনো পাল্টা আক্রমণ হলে নিশ্চয়ই ভারত তাদের দিক থেকে যে ডিফেন্সিভ অ্যাটিটিউড, সেটা কিন্তু তারা ইতিমধ্যেই গতকাল রাতের পর থেকে, আপনি জানেন যে ভারতীয় সময় ঠিক 1টা 5 থেকে 1টা 25 পর্যন্ত এই অপারেশন সিঁদুর, যেটি ভারতীয় বাহিনীর পক্ষ থেকে পাল্টা উত্তর দেওয়া হয়, তা এর এখন ডিফেন্সিভ মেজারের দিক থেকে সমস্ত পাকিস্তান এবং পাকিস্তান সীমান্ত লাগোয়া সমস্ত রাজ্যগুলোতে সতর্ক করা হয়েছে। আপনি জানেন যে দিনভর আজকে বিভিন্ন জায়গায় মক ড্রিল হয়েছে এবং আমাদের কলকাতাতেও হয়েছে। আজকে সামগ্রিকভাবে নিরাপত্তা আঁটসাঁট করা হয়েছে। যে কোনো ধরনের পাল্টা বা পাকিস্তানের পক্ষ থেকে যদি পাল্টা আক্রমণ হয়, তাহলে সেক্ষেত্রে আবার তারাও আসলে পরবর্তীতে সিদ্ধান্ত নেবে। সুব্রত, আপনাকে ধন্যবাদ এতটুকু জানানোর জন্য। ইন্দিগার দিলনার, আপনার কাছে আরেকবার আসতে চাই যে আমরা দেখেছি যে ভারতের রাজনৈতিক জোটগুলো, বিরোধী দলগুলো এক হওয়া শুরু করেছে। পাকিস্তানের ক্ষেত্রে এখন পর্যন্ত আসলে সরকারকে সহযোগিতার বিষয়ে বিরোধী দলগুলো কোনো বিবৃতি দিয়েছে কিনা, তারা আসলে এই ভারতের অভিযানটাকে কিভাবে দেখছে? ইনান, আরও একটি বিষয় আপনার সাথে যুক্ত করতে চাই নিগার দিলনার সাথে, সেটা হলো যে এর ইম্প্যাক্ট কি করতে পারে অর্থনীতির? যে সহকর্মী রবিউল আওলাদ বলছিলেন যে আসলে ইম্প্যাক্টটা কি হতে পারে পাকিস্তানের উপর। ওকে, পাকিস্তানের উপর দেখেন যে আমি এটা শুধু পাকিস্তানের উপরে বলবো না, যুদ্ধ কিন্তু কোনো দেশের জন্যই ভালো না। যদি পাকিস্তান এবং ইন্ডিয়ার এই যুদ্ধটা চলে, সেক্ষেত্রে কিন্তু আমাদের উপরেও একটা ইফেক্ট পড়বে। সেখানে দেখেন যে মানুষের মধ্যে কিন্তু একটা অলরেডি কিন্তু একটা উদ্বিগ্ন মানুষ কিন্তু এটা নিয়ে। সেখানে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, বিনিয়োগের ক্ষেত্রে কিন্তু অনেক কিছু ব্যাহত হবে। একটা কান্ট্রিতে যখন একটা নিউক্লিয়ার অ্যাটাক বা তারা কোনো ধরনের অ্যাটাক করবে, সেখানে কিন্তু পুরো কান্ট্রির অবকাঠামো চেঞ্জ হয়ে যাবে। এখানে কিন্তু সাধারণ মানুষের ক্ষতি হবে। যেমন দেখেন লাস্ট যে অ্যাটাকটা করা হলো, এখান থেকে কিন্তু আমরা যারা কয়েক সপ্তাহ ধরে কিন্তু এটা নিয়ে কিন্তু একটা আলোচনা চলতেছিল, ইন্ডিয়া থেকে হুমকি দেওয়া হচ্ছিল এবং এখান থেকে কিন্তু প্রপার একটা প্রিপারেশন নিয়ে রাখা ছিল। আমরা কিন্তু ভাবছিলাম যে আমাদের ধারণা ছিল যে হ্যাঁ, যদি অ্যাটাক হয় তাহলে কিন্তু কাশ্মীর সাইডে হবে। বাট এটা কিন্তু আনফরচুনেটলি এটা কিন্তু সিভিলিয়ানদের উপর এবং সেটা কিন্তু পাঞ্জাব সাইডের বিভিন্ন এরিয়াতে হয়েছে। এটা কিন্তু আমরা একদমই এক্সপেক্ট করি নাই। সেই জায়গা থেকে আমি যদি বলি যে এখানে দেখেন, এখানে কিন্তু সাধারণ মানুষেরই ক্ষতি হবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, অর্থনৈতিক ভাবে একটা দেশ কিন্তু একদম শেষ হয়ে যাবে। সেই জায়গা থেকে আমি মনে করি যে শুধু ইন্ডিয়া পাকিস্তান না, দুই দেশেরই এবং আশেপাশে যতগুলো দেশ আছে সব দেশেরই কিন্তু একটা প্রভাব পড়বে এই ব্যাপারে। জি, নিগার দিলনার, আপনাকে ধন্যবাদ। সুব্রত, 1 মিনিটে যদি আপনি আমাদেরকে বলেন যে ভারতে আসলে কি ধরনের সংশয় করছে, যে তাদের উপর আসলে প্রতিক্রিয়া কেমন হতে পারে, কিংবা তারা অর্থনৈতিক কোনো ঝুঁকিতে আছে কিনা? দেখুন, ভারত এই ক্ষেত্রে ইউনাইটেড। ভারতের সমস্ত রাজনৈতিক, আপনারা জানেন যে এই ঘটনার পর 22 এপ্রিলের পর কিন্তু ভারতের সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী নানা নানা রাজনৈতিক মতাদর্শ ভুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর আস্থা রেখেছিলেন এবং এরপর যে ধাপে ধাপে সেটি আমাদের দর্শকরা সকলেই জানেন। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে যেখানটায় দাঁড়িয়ে এই মুহূর্তে যেটা সামনে আসছে, যে এই পাকিস্তানের অভ্যন্তরে ঢুকে, আপনি যেটা আমাদের সহকর্মী বলছিলেন যে পাকিস্তানের অভ্যন্তরে ভারত কিন্তু স্বীকার করেছে যে পাকিস্তান এবং ভারতের আন্তর্জাতিক সীমানার ভেতরে
100 কিলোমিটার ভেতরে ঢুকে কিন্তু ভারতের ভাষায় এই জঙ্গি ঘাঁটি ধ্বংস করে এবং পরিষ্কার করে ভারতের যে দাবি পাকিস্তানও যা দাবি করছে সেই দাবির কিন্তু প্রায় সিমিলার ধ্বংস মানে আক্রমণ করার ক্ষেত্রে সেটি আসলে তারা দ্বিতীয়বার বিবেচনা করবে। সুব্রত, আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিগার দিলনাহার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। রবিউল, যেমনটি সহকর্মীরা বলছিলেন, আমরা যেমনটি দেখতেছিলাম যে ভারতের যে এই হামলার পরে শুধু পাকিস্তান কিংবা ভারত নয়, পুরো অঞ্চলেই এই এশিয়ার যে দেশগুলো রয়েছে, প্রতিবেশী দেশগুলো রয়েছে, তাদের প্রতি একটা প্রভাব পড়তে পারে। একদম রবিউল, আমরা নিশ্চয়ই পরবর্তী আরো আলোচনা করব। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। স্টুডিওতে ছিলেন সহকর্মী রবিউল ইসলাম মাওলাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। আন্তর্জাতিক সময় আরও থাকছে। অবশেষে ইয়েমেনে পিছু উঠল যুক্তরাষ্ট্র। হাউথি বিদ্রোহীদের ওপর হামলা বন্ধের ঘোষণা ট্রাম্পের। লোহিত সাগরে মার্কিন জাহাজে হামলা না চালানোর শর্তে সিদ্ধান্ত। এবার ইয়েমেনে হামলা বন্ধের ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার হোয়াইট হাউসে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প জানান, হাউথিরা আত্মসমর্পণ করেছে, তাই যুক্তরাষ্ট্র আর হামলা চালাবে না। আন্তর্জাতিক সময় আরও থাকছে। নাটকীয়তার পর জার্মানির চ্যান্সেলর নির্বাচিত হলেন ফ্রিডরিশ মার্স। প্রথম দফায় হেরে গেলেও দ্বিতীয় দফার ভোটে পার্লামেন্ট সদস্যদের পেলেন সমর্থন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রথম সাক্ষাতে বাজিমাত করেছেন কানাডার নবনির্বাচিত প্রধানমন্ত্রী মার্ক কার্নি। বৈঠকে ট্রাম্প কানাডাকে যুক্তরাষ্ট্রের 51তম অঙ্গরাজ্য হওয়ার প্রস্তাব দেন। এ সময় মার্ক কার্নি সাফ জানান, কানাডা বিক্রির জন্য নয়। ওভাল অফিসে ট্রাম্প ও কার্নির মধ্যে আয়োজিত বৈঠকে বেশিরভাগ আলোচনায় প্রাধান্য নিয়েছেন ট্রাম্প, তবে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে কানাডার অবস্থান স্পষ্ট করেছেন কার্নি। আন্তর্জাতিক সময়। ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন শিশুসহ 8 জন। স্থানীয় সময় বুধবার কিয়েভ অঞ্চলে রাতভর ড্রোন হামলার পর আগুন ছড়িয়ে পড়ে আবাসিক ভবনগুলোতে। কিয়েভ ছাড়াও আরও 3টি অঞ্চলে হামলা চালায় রুশ। জার্মানির পার্লামেন্টের দ্বিতীয় দফার ভোটে চ্যান্সেলর নির্বাচিত হয়েছেন ফ্রিডরিশ মার্স। তবে প্রথম দফার পরাজয় প্রশ্ন তুলেছে তার নেতৃত্বগুণ ও জোটের স্থায়িত্ব নিয়ে। 69 বছর বয়সী মের্জ 1989 সালে ইউরোপীয় সংসদ সদস্য হিসেবে রাজনৈতিক যাত্রা শুরু করলেও এবারই প্রথম কোনো সরকারি দায়িত্বে এলেন। এছাড়া আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকুন সময়।